Good morning, students. Today I shall teach you the fundamentals of digital image processing. Actually, this topic is in your 6th semester, but those who want to do the project on digital image processing in the 6th semester, they have to start it earlier. So, this will be helpful for you in that way. Moreover, this topic is there as an elective subject in PG 3rd or 4th semester, in which the department will decide to do. So, today I am going to teach you fundamentals of digital image processing. The book which I shall follow is Digital Image Processing by Gonzalez and Woods, and most of the pictures are taken from that book only, and the other pictures which I have taken from the internet, they are mentioned in the corresponding slide. And I will teach you in English as well as in Bengali, so that the students from English medium as well as Bengali medium students can understand the topic. This is the content of today's lecture: computer and human vision, human visual perception, image formation in a simple lens model, optical illusions, contrast sensitivity, and human vision and light. First, I shall show you some pictures. এই যে ছবিটা দেখছো, এটা কিসের ছবি বলে মনে হচ্ছে? এটা কি একটা হাঁসের ছবি? হাঁসটা এরকম মুখ ঘুরিয়ে রয়েছে, নাকি এটা একটা খরগোশের ছবি? কি মনে হচ্ছে তোমাদের? আসলে এই ছবিটা এমন ভাবেই তৈরি যাতে একটা অপটিক্যাল ইলিউশনের সৃষ্টি হয়। নেক্সট ছবিটা দেখো। এই ছবিটা দূর থেকে দেখলে মনে হবে একজন বয়স্ক লোকের ছবি, যার মাথায় টাক, বুকে এরকম করে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আবার যদি এই ছবিটা মাইনিউটলি দেখো, তাহলে দেখবে যে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছেন, মাথায় টুপি পরে, পাশে একটি অল্প বয়সী মেয়ে একটি বাচ্চা কোলে দাঁড়িয়ে আছে, এবং যেটা বৃদ্ধ লোকটির হাত বলে মনে হচ্ছিল, মানে বড় ছবিটির লোকটির হাত বলে মনে হচ্ছিল, সেটা আসলে একটা কুকুর শুয়ে আছে। তো এটাও একটা এমন একটা ছবি যেখানে তোমার অপটিক্যাল ইলিউশনের সৃষ্টি হচ্ছে আমাদের চোখে। আর এই যে কিউবটা, এটা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি। কিউবের ছবি আমরা হামেশাই আঁকি, কিন্তু এই কিউবটা দেখো অদ্ভুত, কারণ এর যে 6টা ফেসের 3টে যে পিছনের ফেস আর 3টে সামনের ফেস, সেইগুলোর মধ্যে ঠিকমতো ডিস্টিংগুইশ করা যাচ্ছে না। ছবিটা সেইভাবেই আঁকা। এই যে পরের ছবিটা, এটা খুব ফেমাস ছবি, ইনফাইনাইট স্টেয়ারকেস। একটা লোক দেখো হাতে একটা বই নিয়ে উঠে যাচ্ছে সিঁড়ি দিয়ে। সিঁড়ি দিয়ে কতক্ষণ উঠবে? যেখানটা উঠে পৌঁছলো সেখান থেকে আরেকটা সিঁড়ি ওপর দিকে উঠে যাচ্ছে। হ্যাঁ, আবার সেখান থেকে আরেকটা সিঁড়ি, মানে লোকটি যদি বই থেকে চোখ না নামায়, হ্যাঁ, ভাববে আমি উঠছি উঠছি, সে উঠতেই থাকবে। ঠিক আছে, এই জন্যই এই ছবিটার নাম ইনফাইনাইট স্টেয়ারকেস। এটাও অপটিক্যাল ইলিউশন এর একটা এক্সাম্পল। তাহলে আমাদের চোখ কিভাবে দেখে সেটা খুব জরুরি। আমরা এখানে কম্পিউটার ভিশন আর হিউম্যান ভিশন, তার মধ্যে একটা তুলনামূলক আলোচনা করেছি। আমাদের কেন হিউম্যান ভিশনটা জানা জরুরি কম্পিউটার ভিশনটা জানার জন্য? আসলে আমাদের যে সেন্সরি অর্গানগুলো আছে, যেটা বাংলায় বলে পঞ্চেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টার মধ্যে চোখ দিয়েই কিন্তু আমরা সব থেকে বেশি ইনফরমেশন বাইরের জগৎ থেকে নিই। আর কম্পিউটার ভিশনে কি করা হয়? কম্পিউটার ভিশনকে দিয়ে এমন কিছু কাজ করানোর চেষ্টা করা হয় যেটা মানুষ হয়তো করতে পারবে, কিন্তু কম্পিউটার সেটা আরো ভালো করতে পারবে, কারণ মানুষের ক্ষেত্রে ফ্যাটিগ এসে যায়। কিন্তু এই কম্পিউটার ভিশনের যে কাজটা, তার জন্য যে অ্যালগরিদম ডিজাইন গুলো,
সেই অ্যালগোরিদম ডিজাইন করছে মানুষ এবং অ্যালগোরিদমটা কেমন কাজ করছে সেটাও ইভ্যালুয়েট করছে মানুষ। সেই জন্যে আমাদের মানুষের চোখ কিভাবে কাজ করে, মানুষ কিভাবে দেখে, সেই জিনিসগুলো জানা খুব দরকারি। এটা হচ্ছে আমাদের চোখের ছবি। দেখো ওপরের বাঁ দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে সামনের থেকে দেখা মানুষের চোখ, আর তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মানুষের আসলে যে আই বল যেটা, সেইটা। মানুষের চোখের ক্ষেত্রে নানা রকম বিশেষণ ব্যবহার করা হয় বাংলা সাহিত্যে। পটল চেরা চোখ, হ্যাঁ, পদ্ম পলাশ লোচন মানে পদ্ম ফুলের পাপড়ির মতো চোখ, কিন্তু আসলে চোখ হচ্ছে একটা গোল বলের মতো জিনিস এবং এই চোখটা অনেকগুলো পর্দা দিয়ে ঢাকা। সামনে আছে কনজাংটিভা, কর্নিয়া, তারপরে আছে স্ক্লেরা, পিছন দিকে আছে রেটিনা, আর মাঝে আরেকটা পর্দা আছে কোরয়েড। এই যে নানা রকম পর্দা দিয়ে আইবলটা ঢাকা, সেটা কেন? সেটা হচ্ছে আমাদের চোখটাকে প্রোটেক্ট করার জন্য। ঠিক আছে, এইভাবেই আমাদের মাদার নেচার চোখটাকে তৈরি করেছেন যাতে সেটা খুব প্রোটেক্টেড, খুব সুরক্ষিত অবস্থায় থাকে। ওই যে 3D ছবিটা, তার একটা ক্রস সেকশন হচ্ছে এই 2D ছবিটা। এখানে আরো ভালো করে দেখতে পাবে। দেখো সামনে কনজাংটিভা আছে যে পর্দাটা, এটাতেই ইনফেকশন হলে আমরা বলি কনজাংটিভাইটিস। তারপরে আছে কর্নিয়া, আর তারপরে আছে তোমার লেন্স। এই লেন্সটা তোমার ওপরে নিচে সাসপেনশনারি লিগামেন্ট দিয়ে রয়েছে আর সিলিয়ারি মাসল রয়েছে। আসলে এই লেন্সটার শেপ বদলাতে পারে। লেন্সটার শেপ বদলে আমরা এটাকে থিন কিংবা থিক করতে পারি, মানে পাতলা হতে পারে বা মোটা হতে পারে। সেটার দরকার কেন? যাতে আমরা দূরের জিনিস আর কাছের জিনিস দুটোই দেখতে পারি। আর সামনে হচ্ছে পিউপিল। পিউপিল হচ্ছে একটা ফাঁক যেখান দিয়ে আলোটা পৌঁছায়। ঠিক আছে, এই যে ফাঁকটা, পিউপিলটা, এটা কন্ট্রোল করতে পারি। এটাকে ফাঁকটাকে বড়, ফাঁকটাকে ছোট করা যায়, সেটা করা হয় সিলিয়ারি মাসলের মাধ্যমে। আর পেছনে রয়েছে দেখো রেটিনা। এই রেটিনার উপরেই আসলে রয়েছে সমস্ত লাইট সেন্সিটিভ সেল বা কোষগুলো, যেগুলোর নাম হচ্ছে রড সেল আর কোন সেল। এবার লাইট যখন এখান দিয়ে পড়ছে, পিউপিলের মধ্যে দিয়ে গিয়ে লেন্সের ওপর পড়ছে, তারপরে লেন্স এটাকে ফোকাস করে রেটিনার উপরে ফেলছে। রেটিনার উপরে অনেক ধরনের সেল রয়েছে, আসলে দু ধরনের, রড সেলস এন্ড কোন সেলস। এবারে এই সেল, লাইট সেন্সিটিভ সেলগুলো কি করছে? ইলেকট্রিক্যাল সিগন্যাল জেনারেট করছে, যে ইলেকট্রিক্যাল সিগন্যালগুলো অপটিক নার্ভের মাধ্যমে আমাদের ব্রেনে গিয়ে পৌঁছচ্ছে। তখন কিন্তু আমরা ছবিটা দেখছি, মানে আমাদের সামনে যে জিনিসটা আছে সেই জিনিসটা দেখতে পাচ্ছি। মানে এটা বেশ একটা জটিল পদ্ধতি, কিন্তু আমরা এর ভিতরে কি হচ্ছে, কেন হচ্ছে, এগুলো না বুঝেই সবসময় চোখ দিয়ে নানা রকম জিনিস দেখতে থাকি। আমি যে কথাগুলো বললাম সেগুলোই এখানে লেখা আছে। eyeball is almost spherical in shape with a diameter of about 2.3 centimeter. Light enters the eye through a transparent membrane called cornea. A muscular diaphragm called iris is behind the cornea. Cornea has an opening called pupil. Pupil controls the amount of light that reaches the lens of the eye. Ciliary muscles helps to change the curvature of the lens and to change its focal length. Ciliary muscle গুলো দিয়ে আমরা লেন্সের কার্ভেচারটাকে বদলে এর ফোকাল লেংথটা বদলাই। এবার দেখো এখানে দুটো ছবি আছে। ওপরের ছবিটা হচ্ছে একটা ক্যামেরার ছবি, ক্যামেরার লেন্স। সেই এই যে অবজেক্ট রয়েছে, অবজেক্ট আসলে এখানে একটি মেয়ে, তার থেকে যে লাইট রে গুলো যাচ্ছে সেগুলো ফোকাস হচ্ছে এই যে লেন্সটা রয়েছে সেটা এই পেছনের যে স্ক্রিনটা আছে তার উপরে ফোকাস করছে, তার জন্য আমরা একটা উল্টো ছবি দেখতে পাচ্ছি। সেম কাজই আমাদের চোখের মধ্যে হচ্ছে। চোখের যে লেন্স আছে সেটা কি করছে? সেটা ফোকাস করছে পেছনের রেটিনাতে। রেটিনার থেকে লাইট সেন্সিটিভ সেলগুলো ইলেকট্রিক্যাল সিগন্যাল জেনারেট করছে, যেটা এখানে এই অপটিক নার্ভের মধ্যে দিয়ে গিয়ে ব্রেনে গিয়ে আমাদের দেখতে সাহায্য করছে। এবারে এই যে লেন্স, এই লেন্স, এই দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। এই ওপরের লেন্সটা বুঝতেই পারছো, এটার ফোকাল লেন্থ হচ্ছে ফিক্সড, কিন্তু এই আমাদের চোখের লেন্সটা এমন ভাবে তৈরি
যে এটাকে পাতলা করে মানে থিক অথবা থিন করে এর ফোকাল লেন্থটা আমরা বদলাতে পারি। এটা খুবই ইন্টারেস্টিং জিনিস। এবার এই জিনিসটাই তোমার একটা সিম্পল লেন্স মডেলের তোমার ডায়াগ্রাম দিয়ে আঁকা রয়েছে। এবার এটা তোমরা স্কুলেও হয়তো দেখেছো এই সিম্পল লেন্স মডেলটা। এইটা হচ্ছে লেন্স, এটা হচ্ছে অবজেক্ট, আর এটা হচ্ছে ইমেজ। এবারে এই যে অবজেক্ট প্লেন থেকে ইমেজ এই যে লেন্সের এই প্লেনটা অব্দি যে ডিস্টেন্সটা লেন্স পর্যন্ত সেটাই হচ্ছে ইউ, আর লেন্স থেকে ইমেজ অব্দি ইমেজ প্লেন পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে ভি, আর ফোকাল লেন্থ হচ্ছে এফ। এবার এই পয়েন্ট থেকে যে রেটা বেরোলো সেই রেটা যেটা অপটিক্যাল সেন্টারের মধ্যে দিয়ে চলে গেল সেটার কোনো ডিরেকশনের চেঞ্জ হলো না, এটা একদম স্ট্রেট চলে গেল। যেই রেটা অপটিক্যাল অ্যাক্সিসের প্যারালালি গেল সেটা এখান দিয়ে গিয়ে ফোকাসের মধ্যে দিয়ে চলে গেল, গিয়ে যেখানে মিট করলো সেই পয়েন্টটাই হচ্ছে এই পয়েন্টের ইমেজ। এইভাবে প্রত্যেকটা পয়েন্ট থেকে তোমার রে গুলো বেরিয়ে ইমেজ প্লেনের উপরে একটা পয়েন্টে মিট করে গোটা ইমেজটা তৈরি করছে। এই যে ইউ, ভি আর এফ তাদের মধ্যে রিলেশনশিপটা হচ্ছে 1/u + 1/v = 1/f। এটা নিশ্চয়ই তোমরা আগে থেকেই জানো। Lens is composed of a fibrous jelly like material. এটা হচ্ছে হাউ ডু উই সি, আমরা কিভাবে দেখি। এই দেখার ব্যাপারটার আগে আমাদের লেন্সের বিশেষত্ব বা ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে বলা হয়েছে। লেন্স ইজ কম্পোজড অফ আ ফাইব্রাস জেলি লাইক মেটেরিয়াল। Change in the curvature of the lens results in change of focal length of the lens. Its curvature can be changed by relaxing or contracting the ciliary muscles. When the muscles are relaxed, the lens becomes thin and its focal length increases. And when the muscles are contracted, the lens becomes thick and its focal length decreases. তাহলে রিল্যাক্সিং এর সময় লেন্সটা থিন হয়ে যাচ্ছে, ফোকাল লেন্থ বাড়ছে, আর যখন কন্ট্রাক্ট হচ্ছে মাসলগুলো তখন লেন্সটা থিক হয়ে যাচ্ছে আর ফোকাল লেন্থ ডিক্রিজ করছে। তাহলে এই ফোকাল লেন্থ ইনক্রিজ আর ডিক্রিজ করে আমরা দূরের আর কাছের জিনিস দেখতে পাচ্ছি। লেন্স focuses the image on a light sensitive screen called retina. Light sensitive cells যেগুলোর নাম হচ্ছে rod cells and cone cells in the retina produce electrical signals. Signals are carried by the optic nerve to the brain and the brain perceives the signal and then we see the object. এটা আমি আগেই বললাম। এবার এই যে কাছের জিনিস আর দূরের জিনিস দুটোই আমরা দেখতে পাচ্ছি, সেটাকেই বলছে পাওয়ার অফ অ্যাকোমোডেশন অফ আই। ঠিক আছে, পাওয়ার অফ অ্যাকোমোডেশন অফ আই ইজ দ্য অ্যাবিলিটি অফ দ্য আই টু সি বোথ নিয়ার অ্যান্ড ডিস্টেন্ট অবজেক্টস বাই অ্যাডজাস্টিং ইটস ফোকাল লেন্থ। এই যে ফোকাল লেন্থ চেঞ্জ করতে হচ্ছে, এটা কেন হচ্ছে? কারণ যাতে আমরা কাছের জিনিস আর দূরের জিনিস দুটোই দেখতে পাই। যেটা সব থেকে কাছের যেটা আমরা দেখতে পাই ডিস্টেন্সটা, সেটাকে বলে নিয়ার পয়েন্ট অফ দ্য আই। এটা হচ্ছে 25 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার মানে 1 ফিট, তাহলে আমরা জানি ওটা হচ্ছে 1 ফিট আর কি। 30, তার থেকে একটু কম হচ্ছে 25 সেন্টিমিটার। এটা হচ্ছে নিয়ার পয়েন্ট, মানে সব থেকে কাছে আমরা যেটা দেখতে পাই সেটা মোটামুটি 25 সেন্টিমিটার। তার বেশি কাছে হলে কি হয়, ওটা জিনিসটা ঝাপসা হয়ে যায়। আর farthest distance up to which the eye can see objects clearly is called the far point of the eye. For a normal eye, the far point is between 25 centimeter and infinity. তারে ফার পয়েন্টটা কিন্তু অনেক দূর, সেটা হচ্ছে ইনফিনিটি, মানে অনেকটা আমরা দূর পর্যন্ত দেখতে পাই। নিয়ার পয়েন্ট অফ দ্য আই যখন লেখাপড়া করি তখন হচ্ছে আমাদের নিয়ার পয়েন্ট, ওই জন্য বলে যে বই বা খাতা 1 ফুট দূরত্বে রাখো, কারণ তবে আমরা সব থেকে ভালো দেখতে পাই, মানে বই বা খাতায় যে লেখাগুলো আছে সেগুলোকে। আর ফার পয়েন্ট আমরা যখন কোন সমুদ্রের ধারে বেড়াতে যাই তখন কি হয়, সমুদ্রের যে দিগন্ত রেখা হরাইজন সেটা তো অনেক দূরে, সেটাকে আমাদের ইনফিনিটি আমরা বলতেই পারি। হ্যাঁ, বা পাখিগুলো উঠছে বা দূরে একটা জাহাজ আসছে, সেইগুলো কিন্তু খালি চোখে আমরা দেখতে পাই। তাহলে আমাদের চোখের যে পাওয়ার অফ অ্যাকোমোডেশন সেটা কিন্তু from 25 সেন্টিমিটার আপ টু
ইনফিনিটি। তবে বয়স যত বাড়তে থাকে এই দেখার ক্ষমতা কমতে থাকে এবং তখনই আমাদের চশমার দরকার হয়। Simple questions on human perception. By which features can we detect and distinguish objects? How accurately can we estimate and compare distances and areas? What intensity differences can we distinguish? How do we sense colors? এই যে প্রশ্নগুলো এগুলো হচ্ছে তোমার হিউম্যান পারসেপশন, মানুষের দৃষ্টি, তার বিভিন্ন দিককে বোঝার চেষ্টা করা। এই যে প্যারালাল লাইনগুলো দেখা যাচ্ছে, এই প্যারালাল লাইনগুলো এগুলো কি সবকটা ইকুয়াল লেন্থ? এইখানে যে দুটো প্যারালাল লাইন দেখা যাচ্ছে, ঠিক আছে, অ্যারো করা আছে, এটা ভিতরের দিকে এটা বাইরের দিকে, এই দুটোই কি ইকুয়াল লেন্থ না ডিফারেন্ট লেন্থ? এইখানে দুটো লাইন আছে, এটা হচ্ছে হরাইজন্টাল শোয়ানো লাইন, আরেকটা এর উপরে দাঁড়িয়ে আছে খাড়া লাইন, এই দুটোর লেন্থ কি ইকুয়াল? অ্যাকচুয়ালি এই প্যারালাল লাইনগুলো চোখে দেখে হয়তো মনে হচ্ছে যে একই রকম লেন্থ ইকুয়াল, কিন্তু আসলে খুব সূক্ষ্ম তফাৎ আছে। আর এই দুটো লাইন কিন্তু ইকুয়াল লেন্থের, কিন্তু এমন ভাবে আঁকা রয়েছে মনে হচ্ছে ওপরের লাইনটা লম্বা আর নিচের লাইনটা ছোট। একই রকম ভাবে এই যেটা দাঁড়ানো লাইন বা ভার্টিক্যাল লাইন, এটা মনে হচ্ছে হরাইজন্টাল লাইনটার থেকে লেন্থটা তার বেশি, কিন্তু আসলে এইটা আর এটা দুটোই হচ্ছে ইকুয়াল লেন্থ। এবার এই যে ডিস্ক গুলো দেখা যাচ্ছে, এই ডিস্ক গুলোর সবকটার কি এরিয়া এক? এটা চোখে দেখে বোঝাই যাচ্ছে অল্প অল্প ছোট বড় আছে, মানে এরিয়া অল্প অল্প তোমার কম বেশি আছে এই 6টা ডিস্কের জন্য। এখানে এই তার কিরকম ছবিগুলোর ডিফারেন্স গুলো দেওয়া আছে। প্যারালাল লাইন্স উইথ আপ টু 5% ডিফারেন্স ইন লেন্থ। Deception by perception, the upper line appears longer, যেটা বললাম দুটো অ্যারোটার মধ্যে উপরের লাইনটা মনে হচ্ছে লম্বা। একই রকম ভাবে the vertical line appears longer but actually has the same length as the horizontal line. Circles with up to 10% difference in radius, সার্কেল যে রয়েছে 6টা তাদের রেডিয়াস গুলোর মধ্যে ডিফারেন্স আছে এবং সেটা আপ টু 10%, সেটা অবশ্য দেখে অনেকটাই বোঝা যাচ্ছে। এবারে এই যে ছবি দুটো এখানে দেখো, আগেকার দিনে যেমন অ্যালবামে ছবি লাগানো হতো চৌকো করে, হ্যাঁ, ধারে হিঞ্জ বসিয়ে, মনে হচ্ছে যেন এরকম একটা চৌকো বক্স আর চারদিকে 4টে হিঞ্জ আছে। আসলে কিন্তু কিছুই নেই, শুধু এইরকম 4টে বসানো আছে, এখানে কিন্তু কোনো স্ট্রেট লাইন নেই। একইভাবে এখানে ট্রায়াঙ্গেল আছে মনে হচ্ছে, কিন্তু আসলে কিছু ট্রায়াঙ্গেল নেই, এই 3টে শুধু এই ব্ল্যাক হিঞ্জ মতো জিনিস বসানো আছে। হ্যাঁ, কিন্তু দেখে মনে হচ্ছে যে এখানে একটা স্কোয়ার আছে, এখানে একটা ট্রায়াঙ্গেল আছে। এটা খুব ইন্টারেস্টিং ছবি। এখানে দেখো কতগুলো প্যারালাল লাইন, হ্যাঁ প্যারালাল লাইন আছে, কিন্তু আদৌ কি এগুলোকে প্যারালাল বলে মনে হচ্ছে? মনে হচ্ছে না। এখানে মনে হচ্ছে এই লাইন দুটো একে অপরের থেকে দূরে সরে গেছে, আবার এই দুটো মনে হচ্ছে কাছাকাছি এসছে। এই দুটো অ্যাকচুয়ালি সবকটা লাইন, এই যে লম্বা লাইনগুলো সবই প্যারালাল, কিন্তু ছোট লাইনগুলো এমন ভাবে আঁকা হয়েছে যাতে মনে হচ্ছে যে লম্বা লাইনগুলো প্যারালাল নয়। তাহলে পরে এই সমস্ত জিনিসগুলোই হচ্ছে আমাদের দৃষ্টিশক্তির বিভিন্ন সীমাবদ্ধতাকেও বোঝায়। আর এবারে আমরা চলে আসছি ইন্টেন্সিটি অ্যান্ড ব্রাইটনেস। ডিজিটাল ইমেজেস আর ডিসপ্লেড অ্যাজ আ ডিসক্রিট সেট অফ ইন্টেন্সিটি লেভেলস। আমরা যখন ডিজিটাল ইমেজ দেখছি সেখানে কি আছে, একটা এরিয়ার ওপর কিছু 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 পিক্সেল আছে, এবার প্রত্যেকটা পিক্সেলে কিছু ইন্টেন্সিটি ভ্যালু আছে, ঠিক আছে। Hence, eye's ability to discriminate between different intensity levels is an important consideration. Intensity is a physical property that can be measured, but subjective brightness is the intensity as perceived by the human visual system. Intensity টা আমরা মাপতে পারি, ব্রাইটনেস টা আমরা মাপতে পারি না। ব্রাইটনেস হচ্ছে সাবজেক্টিভ, মানে বিভিন্ন লোকের ক্ষেত্রে এটা বিভিন্ন হতে পারে, কিন্তু ইন্টেন্সিটিটা সেম, কারণ ওটা একটা ফিজিক্যাল প্রপার্টি যেটা আমরা মাপতে পারি। আর অ্যাকচুয়ালি সাবজেক্টিভ ব্রাইটনেস বা ব্রাইটনেস ইজ এ লগারিদমিক ফাংশন অফ ইন্টেন্সিটি ইনসিডেন্ট অন দ্য আই।
কন্ট্রাস্ট সেন্সিটিভিটি, এটা খুব ইন্টারেস্টিং জিনিস। কন্ট্রাস্টটা আমাদের চোখ খুব ভালো সেন্স করে, সেই জন্য our eyes are very much sensitive to contrast. Contrast may be defined as the difference in the brightnesses sensed or perceived by the eye. ডিফারেন্স মানে দুটো পাশাপাশি জিনিসের মধ্যে যে ব্রাইটনেস তার ডিফারেন্স, সেটাই হচ্ছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট সেন্সিটিভিটি অফ হিউম্যান আই ডিপেন্ডস অন brightness adaptation, brightness discrimination and match band phenomena. ব্রাইটনেস অ্যাডাপ্টেশনটা কি? এটা খুব ইন্টারেস্টিং জিনিস। এখানে তো লেখাই আছে, কিন্তু আমি জিনিসটা সহজে বলে দিচ্ছি। আমরা যখন একটা অন্ধকার ঘরের মধ্যে থাকি, করে হঠাৎ করে যদি আমরা বাইরে যাই আউটডোরে, যেখানে প্রচুর লাইট, চোখ ধাঁধিয়ে যায়, মানে চোখটা মনে হয় ভালো করে দেখতে পাচ্ছি না, খানিকক্ষণ বাইরে থাকার পর চোখ অ্যাডজাস্ট হয়ে যায়। এই যে জিনিসটা, এটাই হচ্ছে ব্রাইটনেস অ্যাডাপ্টেশন। একইভাবে যখন আউটডোর থেকে ইনডোরে, অন্ধকার বাইরের থেকে অন্ধকার ঘরে আসি, তখন আমরা কিন্তু কিছু দেখতে পাই না, খানিকক্ষণ থাকার পরে চোখ সয়ে গেলে আমরা দেখতে পাই। এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে brightness adaptation. Brightness adaptation is the ability of the eye to operate in a wide range of intensities by changing the overall sensitivity of the eye. এখানে দেখো এই ইন্টেন্সিটি তার ব্যাপার এবং তার সঙ্গে তার পারিপার্শ্বিক, তার ব্যাকগ্রাউন্ডের কি সম্পর্ক, সেইটা বোঝানোর জন্য এই ছবিটা দেখানো হয়েছে। এখানে যে ভিতরের যে স্কোয়ারটা এখানে আর এখানে, এই দুটোর কিন্তু ইন্টেন্সিটি সেম, কিন্তু এই যে বর্ডার দিয়ে যেটা আছে বা ব্যাকগ্রাউন্ড যেটা, সেটা যেহেতু এখানে ব্ল্যাক আর এখানে লাইট কালার অলমোস্ট হোয়াইট, সেই জন্য এই জায়গাটায় কিন্তু ব্রাইট দেখাচ্ছে রাদার দ্যান এইটা। কিন্তু আসলে এ ছবির যে ভিতরে স্কোয়ার আর বি ছবির যে ভিতরে স্কোয়ার, দুটোরই কিন্তু ইন্টেন্সিটি সেম। আর এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ওই ম্যাচ ব্যান্ড ফেনোমেনাটা বোঝার জন্য ইন্টারেস্টিং। এখানে কি হচ্ছে যে ইন্টেন্সিটি অফ সেম, মানে এই পুরো ব্যান্ডটা জুড়ে সেম ইন্টেন্সিটি, এই পুরো ব্যান্ডটা জুড়ে সেম, এরকম করে 1 2 3 4 5 6 6টা ডিফারেন্ট ইন্টেন্সিটি আছে। কিন্তু আমরা যদি এর বর্ডারের কাজটায় দেখি, তাহলে এই জায়গাটা বেশি কালো লাগবে, এই জায়গাটা বেশি সাদা লাগছে। সেটা কেন? অ্যাকচুয়ালি আমাদের চোখ এই যেখানে বর্ডার যে রিজিয়নটা, সেই জায়গাটাতে বেশি সেন্সিটিভ, সেই জায়গাটার উপর বেশি সেন্সিটিভ, সেই জন্য এই জায়গাটা বেশি কালো দেখাচ্ছে, এই জায়গাটা বেশি সাদা দেখাচ্ছে। তাই লেখা হয়েছে যে ভিজুয়াল সিস্টেম টেন্ডস টু আন্ডারশুট, মানে কমিয়ে দেয়, বেশি কালো দেখছি এই জায়গাটা, অর ওভারশুট অ্যারাউন্ড দ্য বাউন্ডারি অফ দ্য রিজিয়নস অফ ডিফারেন্ট ইন্টেন্সিটিস। এখানে দেখো কন্ট্রাস্ট এনহ্যান্সমেন্টের একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এটা ইমেজ প্রসেসিং এর একটা এক্সাম্পল। এই ছবিটায় দেখো কন্ট্রাস্ট খুব কম, কি আছে না আছে ভালো করে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু ইমেজ এনহ্যান্সমেন্ট করার পরে এটা হাই কন্ট্রাস্ট ইমেজ, এই ছবিটাতে কিন্তু প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা এরিয়া খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এটা হচ্ছে কন্ট্রাস্ট এনহ্যান্সমেন্টের একটা এক্সাম্পল। আচ্ছা, হিউম্যান ভিশন অ্যান্ড লাইট, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। হিউম্যান ভিশন ইজ নট পসিবল উইদাউট লাইট। লাইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তোমরা সবাই জানো। স্পিড অফ লাইট ইজ গ্রেটার দ্যান এনি আদার অবজেক্ট অর ওয়েভ, সেটাও জানো। দেয়ারফর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ট্রাভেলস ভেরি ভেরি ফাস্ট, অলমোস্ট 3 lakh kilometers per second। বাট স্পিডটা কতটা বেশি সেটা বোঝানোর জন্য জাস্ট এই ছবিটা দেখানো হয়েছে। ওই স্পিডে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে 8 মিনিট সময় লাগে। আচ্ছা, চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে 1 সেকেন্ড সময় লাগে। আর ওই স্পিডে যদি একটা লাইট রেকে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে ওটা 1 সেকেন্ডে 8 বার পৃথিবীকে প্রদক্ষিণ করে চলে আসবে। ঠিক আছে, যে লাইটের স্পিডটা এতটাই বেশি। এবারে এই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বা যে লাইট, যেটাকে আমরা সহজে বলি বা সোজা কথায় বলি, সেটার মধ্যে কিন্তু অনেক রকম ভাগ আছে। কি কি ভাগ? রেডিও আছে, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, ভিজিবল লাইট, আল্ট্রাভায়োলেট লাইট, এক্স রে, গামা রে, এগুলো হচ্ছে লাইটের বিভিন্ন
ভাগগুলো। তাহলে এদের মধ্যে কি ডিফারেন্স? এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে ওয়েভলেংথ আর ফ্রিকোয়েন্সি। ওয়েভলেংথ এইদিকে খুব বেশি, বড় বড় ওয়েভ এদিকে যত গেছে দেখো ঢেউগুলো খুব কাছাকাছি, তার মানে ওয়েভলেংথ এগুলোর খুব ছোট। কিন্তু কি বেশি? ফ্রিকোয়েন্সি খুব বেশি, মানে খুব ঘন ঘন আছে এদিকে। তাহলে এদিকে ওয়েভলেংথ বেশি, ফ্রিকোয়েন্সি কম, আর এদিকে ওয়েভলেংথ খুব কম কিন্তু ফ্রিকোয়েন্সি বেশি। ঠিক আছে। আর অ্যাপ্রক্সিমেট ওয়েভলেংথ স্কেলেতে দেখো রেডিও ওয়েভ দেখো 10⁻³ মিটার, মানে 1 কিলোমিটার, একটা বিল্ডিং এর সাইজ। মাইক্রোওয়েভের যে ওয়েভলেংথ নরমালি হচ্ছে 10⁻², মানে 1 সেন্টিমিটার। ইনফ্রারেড 10⁻⁵। ভিজিবল হচ্ছে 10⁻�6 রেঞ্জে, যেটা আমরা চোখে দেখতে পাই। আল্ট্রাভায়োলেট, এক্স রে, গামা রে হচ্ছে 10⁻12। ঠিক আছে। এই যে বড় রেঞ্জটা, এই বড় রেঞ্জটার মধ্যে আমরা শুধুমাত্র এইখানটা, এই ফ্রিকোয়েন্সিটাই দেখতে পাই, এর আগে পিছে কিন্তু আমরা দেখতে পাই না। যদিও আমরা এটাকে নানাভাবে কাজে লাগাই, সেটার এক্সাম্পল পরে দেয়া হয়েছে। ওই এই ওয়েভ গুলোই দেখো লেখা রয়েছে, রেডিও ওয়েভ, টেলিভিশন ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, ভিজিবল, আল্ট্রাভায়োলেট, এক্স রে, গামা রে। এই যে বড় রেঞ্জটা, তার মধ্যে শুধুমাত্র এই ভিজিবল টুকুনি আমরা দেখতে পাই, বাকি পুরোটা হচ্ছে কালো। তার মানে এর ওপরে আর এর নিচে সবটাই হচ্ছে আমাদের চোখে ইনভিজিবল। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ইজ দ্য কমপ্লিট রেঞ্জ অফ। আচ্ছা, এই স্লাইডটায় দেখো আমরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, তার মধ্যে ভিজিবল অংশ কতটুকুনি আর ইনভিজিবল অংশ কতটুকুনি সেইটা দেখছি। এটা তো আমরা দেখতেই পাচ্ছি যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম একটা বিরাট রেঞ্জ, কিন্তু তার মধ্যে খুব অল্প একটু আমরা দেখছি, ওটাকে বলছি ভিজিবল। আর বাকি যেগুলো রয়েছে সেগুলোকে নানা রকম ফ্রিকোয়েন্সি ব্যান্ডকে নানা রকম নাম দিয়ে ডাকা হয়। কোনোটাকে বলা হয় রেডিও ওয়েভ, টেলিভিশন ওয়েভ, কোনোটাকে মাইক্রোওয়েভ, কোনোটাকে ইনফ্রারেড, কোনোটাকে আল্ট্রাভায়োলেট, কোনোটাকে এক্স রে, কোনোটাকে গামা রে। গামা রেজ হ্যাভ দ্য শর্টেস্ট ওয়েভলেংথ and radio waves have the longest wavelength. আর এই ছোট্ট যে রেঞ্জটা, the small range perceived by our eye is known as visible light. A very small range of electromagnetic spectrum is visible to human eye. The small portion perceived by our eye is known as visible light. The rest is invisible. আমি এটা আগেই বলেছি। এবারে এই যে ভিজিবল আর ইনভিজিবল, এই দু রকম লাইটকেই মানুষ কিন্তু নানা কাজে লাগায়, তার কিছু কিছু এক্সাম্পল দেওয়া আছে। রেডিও ওয়েভ, টেলিভিশন ওয়েভ, এগুলো তো বোঝাই যাচ্ছে। রেডিও টেলিভিশন ব্রডকাস্ট করার কাজে লাগে, মাইক্রোওয়েভ রান্না করার কাজে লাগে। ইনফ্রারেড অ্যাকচুয়ালি এটা হিট, এটা তোমার যেগুলো এসি, হ্যাঁ, এয়ার কন্ডিশনার মেশিন টেম্পারেচার বাড়াতে কমাতে ইউজ হয়। Visible light makes things able to be seen, and ultraviolet absorbed by the skin. Ultraviolet actually is good for our skin if it is absorbed in a small amount. It is also used in fluorescent tubes. X-ray is used to view the inside of our bodies and inside of other objects, and gamma rays are used in medicine for medical purpose, for killing cancer cells. এটা একটা কমন ইউজ গামা রের। এবারে ভিজিবল লাইটের যে স্পেকট্রাম, সেটা কি হচ্ছে, হোয়াইট লাইট হিসেবে আমরা দেখছি, কিন্তু ওটা প্রিজমের মধ্যে দিয়ে পাঠালে আমরা 7টা ডিফারেন্ট কালার পাই। আমরা যেটাকে ভিবজিওর বলি, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। আর ভায়োলেটটার স্পিড সব থেকে বেশি বলে ওটা সব থেকে বেশি বেঁকে গেছে নিচের দিকে, আর রেডের স্পিড কম, এর ফ্রিকোয়েন্সি কম এবং ওয়েভলেংথ বেশি, সেটা কম বেঁকেছে, সেটা ওপরের দিকে রয়েছে। আচ্ছা, ইমেজিং ইন ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম এন্ড আদার সোর্সেস। আমরা ইমেজ যে তৈরি করি, ডিজিটাল ইমেজ প্রসেসিং এ নানা রকম ইমেজ নিয়ে কাজ করা হয়, এবং এই ইমেজগুলো ইএম স্পেকট্রামের বিভিন্ন রেঞ্জেতে ছবিগুলো তোলা হয়। ঠিক আছে। এবার তার কিছু কিছু এক্সাম্পল আমরা
দেখবো। আর তাছাড়াও ইএম স্পেকট্রাম ছাড়াও সাউন্ড দিয়েও ছবি তোলা হয়, আর অনেক সময় ছবি তৈরিও করা হয়, যেটাকে আমরা বলি সিনথেসিস অফ ইমেজেস। এখানে রেডিও ব্যান্ডের কিছু কিছু এক্সাম্পল দেওয়া আছে, ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবে, খুব কমন এক্সাম্পল। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি ইমেজিং ইন রেডিও ব্যান্ড। এই যে কারুর পায়ে কোনো আঘাত লাগলে বা ফুলে গেলে এমআরআই করা হয়, সেটা কিন্তু অ্যাকচুয়ালি রেডিও ব্যান্ডের ফ্রিকোয়েন্সি দিয়ে ছবিগুলো তোলা হয়। এই ছবিটা দেখো, এটা হাঁটুর ছবি, ঠিক আছে। এখানে এই জায়গাটা ফুলে আছে, ইনফ্লেমেশন, অ্যাকচুয়ালি এখানটায় কিছু একটা আঘাত লেগেছিল। খুব ভালো করে দেখলে দেখা যাবে এখানে কিন্তু দুটো আলাদা হয়ে গেছে, মানে যেটা এরকম থাকার কথা ছিল সেটা এরকম আগে পিছিয়ে হয়ে আছে। তো সেইটা তোমার এমআরআই করে ধরা পড়ছে, আর এটা সামনের দিকের ছবি, ঠিক আছে। ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং ইজ আ মেডিকেল ইমেজিং টেকনিক ইউজড ইন radiology to form pictures of the anatomy and the physiological processes of the body. MRI scanners have strong magnetic fields. Actually, MRI scanners use strong magnetic fields, magnetic field gradients, and radio waves to generate images of the organs in the body. Radio imaging is the production of a visible image of an object by means of radio waves. It is used to study the structure of objects that are opaque to waves in the optical region. মানে অপটিক্যাল রিজিয়নের ওয়েভের ক্ষেত্রে ওপেক কথাটার মানে কি, মানে আমরা চোখে যে জিনিসটা দেখতে পাচ্ছি না, মানে আমাদের চোখ এটাকে রিচ করতে পারছে না, কিন্তু সেটা রেডিও ব্যান্ডের ফ্রিকোয়েন্সি দিয়ে সেটা দেখা যাচ্ছে। তার তো খুব কমন এক্সাম্পল আমরা জানি এক্স-রে। হ্যাঁ, আচ্ছা, এক্স-রেতে আমি পরে আসছি, তার আগে রয়েছে মাইক্রোওয়েভ ব্যান্ড। এই মাইক্রোওয়েভ ব্যান্ড দিয়ে কি করা হয়েছে, এই ছবি তোলা হয়েছে। এটা লেখা দেখো, স্পেস বোর্ন রাডার ইমেজ অফ মাউন্টেন্স ইন সাউথ ইস্ট টিবেট। হ্যাঁ, টিবেটের দক্ষিণ পূর্ব অংশ খুব দুর্গম, সেখানে এমনি ছবি তোলাও যায় না, সেখানে র্যাডার দিয়ে ছবি তোলা হয়েছে, যেখানে স্পেস থেকে, মানে স্পেসে যে সমস্ত আমাদের স্যাটেলাইট গুলো যায়, সেখান থেকে র্যাডার দিয়ে ছবি তুলে এই ছবিটা পাওয়া গেছে। এটা দেখো ইনফ্রারেড ব্যান্ড। ইনফ্রারেড মানে হিট, অ্যাকচুয়ালি এটা হিট সেন্স করেছে, ঠিক আছে। এটা মেনলি কাজে লাগে তোমার রাত্রিবেলায় ছবি তুলতে। হ্যাঁ, ইমেজিং ইন আইআর আর ইনফ্রারেড ব্যান্ড। Infrared imaging technology used to measure the temperature of an object. একটা জিনিসের টেম্পারেচার কতটা সেটা বোঝার জন্য ইনফ্রারেড ইমেজিং ইউজ হয়, বা ইনফ্রারেড ইমেজিং দিয়ে সে যে কোনো জিনিসের ছবি তোলা যায় যেগুলো হচ্ছে তোমার হিট রেডিয়েট করে। সমস্ত জীবন্ত জিনিস, সমস্ত লিভিং থিং, লিভিং বিং কিন্তু হিট রেডিয়েট করে, সেজন্য আইআর দিয়ে ছবি তোলা যায় এই দিয়ে। All objects emit EM radiation primarily in the IR wavelength, which cannot be seen by the naked eye. However, IR radiation can be felt as heat on our skin. The hotter the object, the more IR radiation it emits. IR can also penetrate smoke and fog better than visible light, revealing objects or people that are normally obscured. Night vision devices use IR spectrum, however, they use NIR or near infrared, which is closest to visible light. The main difference is that the thermal IR is emitted by an object instead of reflected, as is the case of NIR. তাহলে পরে অ্যাকচুয়ালি আইআর বা ইনফ্রারেড কে তিন ভাগে ভাগ করা হয়, আইআর, এনআইআর আর এফআইআর, ফার ইনফ্রারেড, নিয়ার ইনফ্রারেড আর ইনফ্রারেড। এর বিভিন্ন ব্যান্ডেতে ছবি তোলা হয়, এবং নাইট ভিশন, রাত্রিবেলার ছবি তুলতে এটা খুব কাজে দেয়, ঠিক আছে। এইখানে দেখো, এই বাড়িটার হচ্ছে থার্মাল সেন্সর দিয়ে ছবি তোলা হচ্ছে, ঠিক আছে। এই ওপরের দিকগুলো লাল, এমনি যখন ভিজিবলের ছবি তোলা হচ্ছে কিছু তফাৎ বোঝা যাচ্ছে না, কিন্তু যখন থার্মাল সেন্সরে ছবি তোলা হচ্ছে ওপরের দিকগুলো লাল, মানে এইগুলো বেশি হিট রেডিয়েট করছে। যে জায়গাগুলো বেশি হিট রেডিয়েট করছে সেগুলো লাল, তারপরে হলুদ, তারপরে অন্যান্য কালার। ওই ধরনেরই বাড়ির ছবি দেখো, এই চালটা, বাড়ির যে চালটা সেটা হচ্ছে খুব হিটেড, সেই জন্য এটা লাল দেখাচ্ছে। এখানে হয়তো রান্নাঘর বা কিছু আছে, এই জন্য লাল।
ঠিক আছে। এই ছবিটা দিনের বেলাও তোলা হতে পারে, রাত্রিবেলাও তোলা হতে পারে, ঠিক আছে, কিন্তু এখানে সেইটা বোঝা যাবে না দিনের বেলা তোলা না রাত্রিবেলা তোলা, কিন্তু কোথায় বেশি হিট রেডিয়েট করছে সেটা বোঝা যাবে। আর এটা তো দেখতেই পাচ্ছ যে একটা লোক গুলি করছে এই ইয়েটার দিকে, এটা হয়তো কোনো সিনেমার থেকে নেওয়া এই ছবিটা। এখানেও তোমার এটা রাত্রিবেলার ছবি এবং এটা আইআর সেন্সর দিয়ে তোলা হচ্ছে। অ্যাকচুয়ালি এই সিকিউরিটি আর সার্ভেলেন্সের জন্য তোমার আইআর ক্যামেরাগুলো বেশি ইউজ হয়, নাইট ভিশন ক্যামেরা, আইআর ক্যামেরা, সেগুলো। আচ্ছা, ট্রান্সফর্মিং আইআর এনার্জি ইনটু ইমেজারি, স্যাটেলাইট ডেটা টু স্টানিং ভিউজ অফ আর্থ। আমরা এই যে স্যাটেলাইটের থেকে এত ছবি পাই, আমরা পাই বলতে ওয়েদার ডিপার্টমেন্ট যারা তারাই বেশি ব্যবহার করে। হ্যাঁ, বলে এইবার একটা ঝড় আসতে চলেছে, অনেকদিন আগে থাকতে 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে থেকে ঝড়ের প্রেডিক্ট করে দেয়। অ্যাকচুয়ালি সেগুলো যে ছবিগুলো দিয়ে করে সেগুলো কিন্তু বেশিরভাগই ইনফ্রারেড ইমেজ। দেখো এই স্যাটেলাইট ইমেজ এখানে দেখানো রয়েছে, যেটা তোমার স্যাটেলাইট থেকে, জিও স্টেশনারি স্যাটেলাইট থেকে তোলা ছবি, ঠিক আছে। কোল্ড গ্রাউন্ড, হ্যাঁ, লো ক্লাউড টপস, কোল্ড গ্রাউন্ডে মানে কোন জায়গার কিরকম টেম্পারেচার সেটা এই ছবির থেকে খুব চট করে আবহাওয়াবিদরা বা মেটেরিওলজিস্টরা বুঝতে পারেন, এবং আরো বহু ডেটা দিয়ে ওনারা ওয়েদার প্রেডিকশন গুলো করেন। আর এইটা হচ্ছে দেখো পুরোই একদমই হিটের ওপর, মানে কোন জায়গার কত টেম্পারেচার, সেম টেম্পারেচারের লাইনগুলোকে, সেম টেম্পারেচার জায়গাগুলোকে লাইন দিয়ে অ্যাড করা হয়েছে, করে আইসোথার্মিক লাইন পাওয়া হয়েছে। এগুলো হচ্ছে সমস্ত সারফেস টেম্পারেচারের উপর, ঠিক আছে, এবং টেম্পারেচার গুলো লেখা আছে। হ্যাঁ, কোথাও -25, কোথাও 65, এগুলো সবই ফারেনহাইটে, কিন্তু সেন্টিগ্রেডে না। আচ্ছা, এইটা খুব ইন্টারেস্টিং ছবি। দেখো এই বাঁদিকে যেটা রয়েছে এটা হচ্ছে ম্যাপ, আফ্রিকা, ইউরোপ আর এশিয়ার ম্যাপ। এবার এই ম্যাপের সঙ্গে মিলিয়ে যদি এই ছবিটা আমরা দেখি, এটা আসলে স্যাটেলাইট থেকে তোলা রাত্রিবেলার ছবি। হ্যাঁ, তাহলে বোঝা যাবে যে কোন জায়গার, ম্যাপের কোন জায়গা থেকে কিরকম লাইট এমিট হচ্ছে, কিরকম লাইট অ্যাকচুয়ালি হিট হিসেবে সেন্স করছে, কিরকম হিট এমিট হচ্ছে। হ্যাঁ, এবার দেখো এই যে ইউরোপের পশ্চিম দিক, ঠিক আছে, এইগুলো কিন্তু খুব ওয়েল লিট। হ্যাঁ, আবার আফ্রিকা, এই যে আফ্রিকা, এখানে আফ্রিকাটা অন্ধকার, এই কোস্টালেতে কিছু মানুষের বসতি আছে বলেই। এই হচ্ছে আমাদের ইন্ডিয়া, এখানে মোটামুটি লাইট আছে। হ্যাঁ, আবার এই জায়গাটার মধ্যে বিরাট, মানে মধ্য এশিয়া যেটাকে আমরা বলি, সেটা প্রায় অন্ধকার। আর এই দিকে হচ্ছে জাপান। হ্যাঁ, জাপান খুবই উন্নত দেশ, আমরা জানি, তাদের কিন্তু খুবই ওরা লাইট ইত্যাদি খুবই ব্যবহার করে। আসলে এই ছবিগুলো দিয়ে তোমার আবহাওয়াবিদরা তুলনা করেন যে কোন দেশ কিরকম লাইট ব্যবহার করছে। এই যে দেখো, এটা হচ্ছে নর্থ আমেরিকা আর সাউথ আমেরিকা। নর্থ আমেরিকা দেখো কিরকম, মানে আলোয় আলো একদম, সাউথ আমেরিকায় অপেক্ষাকৃত কম। আসলে এই নিয়েও নানা রকম যারা পরিবেশবিদ তাদের মধ্যে আলোচনা চলে। পরিবেশবিদরা বলেন যে তৃতীয় বিশ্বের দেশগুলো বা তৃতীয় থেকে যারা দ্বিতীয়তে গেছে, যেমন ভারত, এরা প্রচুর কার্বন ডাই অক্সাইড জেনারেট করছে। কি করে? ওই কার্বন পুড়িয়ে। হ্যাঁ, সেই তখন আবার এই তার পাল্টা কথা হিসেবে আমাদের এখানকার লোকেরা বলেন যে হ্যাঁ, তোমরা তো প্রচুর এনার্জি ইউজ করছো, কারণ তোমাদের রাত্রিবেলার স্যাটেলাইট ইমেজ দেখলে বোঝা যায় যে তোমরা কত লাইট, কত পাওয়ার কনজাম করছো। এটা ভিজিবল ব্যান্ডের ছবি, দেখতেই পাচ্ছ সমুদ্রের মধ্যে একটা মেয়ে বল নিয়ে খেলছে। এইটা হচ্ছে সমুদ্রেরই ছবি, কিন্তু এটা খুব ইন্টারেস্টিং, এটা হচ্ছে তোমার রাত্রিবেলার ছবি, কিন্তু সমুদ্রের জলের থেকে মনে হচ্ছে আলো বেরোচ্ছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে বায়োলুমিনেসেন্স, মানে সমুদ্রের জলে কিছু কিছু খুব ছোট জীব, অণুজীব থাকে যারা কিনা আলো দেয়, সেইটা ক্যাপচার করা হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে ইমেজিং ইন আল্ট্রাভায়োলেট ব্যান্ড। এই সেম একটা ফুল, একই ফুল, এটা ভিজিবল লাইটে তোলা হয়েছে, এটা ভায়োলেট লাইটে তোলা হয়েছে। দেখা যাচ্ছে যে এই ধার, যেগুলো ধারেতে আল্ট্রাভায়োলেট লাইট বেশি এমিট হচ্ছে। অ্যাকচুয়ালি এগুলো রিফ্লেক্টেড, মানে সানরেজ পড়ছে, আবার সেই সানরেজ রিফ্লেক্ট ব্যাক করছে, সেগুলো এই ধারের থেকে বেশি হচ্ছে। এগুলো পতঙ্গবিদরা এইসব ছবি তোলেন বা জুলজিস্টরা, কেন? এরা দেখতে যে
এই যে পোকামাকড় গুলো যে আসে, পোকামাকড় গুলো কিন্তু ইউভি রে সেন্সিটিভ, আমরা নই, কিন্তু ওরা তাহলে কোথায় বসবে? হ্যাঁ, ফুলের পাপড়ির ডগার দিকে বসছে। কেন বসছে? কারণ ওই দিক থেকে বেশি ইউভি রে এমিট হচ্ছে। UV imaging in UV ray band, it starts with illuminating an object under inspection by the emission of a UV emitting LED lamp or diode. UV illuminated objects reflect back the same UV light. The reflected UV light is then captured by the camera. আমি যেটা বললাম, ফুলের উপরে UV লাইট ফেলা হচ্ছে এবং সেটা যেটা রিফ্লেক্ট করছে সেটা ক্যামেরা দিয়ে ক্যাপচার করা হচ্ছে। Some animals, particularly insects, use UV waves for vision. UV imaging can help to investigate the marking of plants that attract insects while invisible to the unaided human eye. কিছু ইনসেক্ট কিছু পার্টিকুলার ফুলে বসছে, কেন বসছে, কোথায় বসছে, এইগুলো বোঝার জন্য। UV imaging is used to reveal deterioration of artworks or structures not apparent under visual light. খুব পুরনো ছবি, হ্যাঁ, মোনালিসা বা অন্য ধরনের, সেগুলো কতটা ডিটোরিয়েট করেছে সেইগুলো বোঝার জন্য UV imaging ইউজ হয়। Diagnostic medical images is used to detect certain skin disorders as evidence of injury. Our UV images have no color since UV radiation is invisible to human eye. এরপরে এক্সরে, এটা খুবই কমন জিনিস, একটা চেস্ট এক্সরে। হ্যাঁ, এটা হচ্ছে হেড সিটি স্ক্যান, যেটা সিটি স্ক্যান, কম্পিউটার টোমোগ্রাফিক স্ক্যান, এইগুলো সবই এক্সরে ইমেজ দিয়ে, এক্সরে ইমেজ আর কি, এগুলো মানে এক্সরে ব্যান্ডের তোমার লাইট দিয়ে তোলা। ঠিক আছে, এগুলো খুবই কমন ছবি। আর এইটা একটু আনকমন, এটা হচ্ছে সার্কিট বোর্ডের ছবি। সার্কিট বোর্ডের মধ্যে কিছু ফল্ট থাকলে সেটা এক্সরে ইমেজিং দিয়ে বের করা হয়, কারণ অত ছোট ছোট জিনিস মানুষের চোখে দেখা অসম্ভব। X-ray imaging is also known as radiography. It uses very small amount of electromagnetic radiation in X-ray band to create images of structures inside the body that can be viewed on film or digitally in a computer. X-ray images are used to view bones and teeth, making them useful for diagnosing breaks, fractures, and diseases such as arthritis. X-ray images are also used in industries to look at circuit boards, actually to find out the faults in circuit boards. এবার এক্সরে একটা এখানে কি করে বোঝা যায় তার একটা এক্সাম্পল দেওয়া আছে। আমাদের হাতে বা পায়ে কোথাও লেগে গেলে ডাক্তার বলেন যে এক্সরে করে আনি। আমরা তো এক্সরেটা করে আনি, কিন্তু আমরা দেখে কিছুই বুঝতে পারি না, কিন্তু ডাক্তাররা একবার দেখেই বুঝে যান। কি করে বোঝেন সেইটা বোঝানোর জন্য এই ছবিটা দিয়েছি। এখানে দেখো, এই যে আমাদের যে মাসল রয়েছে, স্কিন রয়েছে, এগুলো সব ভেদ করে চলে যাচ্ছে। ঠিক আছে, এক্সরে এর জন্য এগুলো ট্রান্সপারেন্ট, সেই জন্য এগুলো তোমার হালকা গ্রে কালার। সাদা এসেছে এই জায়গাগুলো, এই সাদা জায়গাগুলোকে ভেদ করে যেতে পারছে না এক্সরে, সেই জন্য এই জায়গাগুলো, হাড়গুলো সব সাদা এসছে। এবারে যদি হাড়ের মধ্যে কোথাও ফ্র্যাকচার থাকে তাহলে সেই জায়গাটা দিয়ে এক্সরে পাস করে চলে যাবে, সেই জায়গাটা সাদা দেখাবে না, কালো দেখাবে। ঠিক আছে, তখন বোঝা যাবে যে ওই জায়গাটাতে ফ্র্যাকচার আছে। এইভাবে ওনারা ডিটেক্ট করেন যে কোথায় হাড়েতে ফ্র্যাকচার হয়েছে। গামা রে ইমেজিং, গামা রেটা যদিও খুব কমন না, কিন্তু তাও এরও কিছু কিছু ইউজ আছে। কিসে? নিউক্লিয়ার মেডিসিন, বায়োমেডিক্যাল রিসার্চ আর অ্যাস্ট্রোফিজিক্স। It has also found applications in nuclear safety and security, providing means to detect, localize and characterize nuclear materials in a range of uses and environments. মানে গামা রে যে ইমেজিং, সেটা দিয়ে বোঝা যায় যে কোথাও কোনো হ্যাজার্ডাস মানে বিপজ্জনক কোনো মেটেরিয়াল আছে কিনা। মেজর ইউজ অফ গামা রে, যেটা আগেই বললাম, হচ্ছে নিউক্লিয়ার মেডিসিন। নিউক্লিয়ার মেডিসিন ইজ এ স্পেশালাইজড এরিয়া অফ রেডিওলজি দ্যাট ইউজেস very small amount of radioactive materials or radiopharmaceuticals to examine the organ function and structure. It is a combination of different disciplines. The patient is injected with a radioactive isotope that emits gamma rays as it decays. Gamma ray detectors are used to detect emissions and images are
produced by these emissions. যে গামা রে ইমেজিং এর ছবি দেওয়া রয়েছে, এইভাবে মাথার ইয়ে করছে, ছবি তুলছে এবং সেই ছবিগুলোর এক্সাম্পল দেওয়া আছে। ঠিক আছে, ব্রেনের মধ্যে হয়তো কোথাও কিছু সমস্যা আছে সেগুলো বোঝানোর জন্য, বা কিছু টিউমার ইত্যাদি আছে সেগুলো বোঝার জন্য ইয়ে করা হচ্ছে। আর এই ছবিটা খুব ইন্টারেস্টিং, এখানে একটা কিছু জিনিস আছে যেটা খুব রেডিও অ্যাক্টিভ, যেটার থেকে গামা রে বেরোচ্ছে। হ্যাঁ, সেটা CS-137 বলে গেস করা হচ্ছে। ঠিক আছে, কিন্তু এই যে গামা রে সেন্সর দিয়ে খুব চট করে এটাকে বলে দেওয়া যাচ্ছে যেখানে এটা আছে। এখানেও তাই, CS-137 ইন এ কন্টেইনার, হ্যাঁ 1.5 মিটার, মানে ওর ডাইমেনশনটা অব্দি বলে দিচ্ছি, 1.1 মিটার, 2.2 মিটার, 2.5 মিটার। এইটার এই ডাইমেনশনের একটা গামারের এমিট করছে এরকম একটা কিছু জিনিস আছে। এইগুলো সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবারে যে বিভিন্ন রকম ব্যান্ডের কথা বলা হলো, একটা পার্টিকুলার অবজেক্টের ছবি বিভিন্ন ব্যান্ডে তোলা হয়েছে, সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে ক্র্যাব নেবুলা। ক্র্যাব নেবুলা ইজ এ সুপারনোভা রেমিনেন্ট অ্যান্ড পালসার উইন্ড নেবুলি ইন দ্য কনস্টেলেশন অফ টরাস। টরাস হচ্ছে বৃষ রাশি, যেটা বাংলায়, তার মধ্যে একটা নেবুলা। এবার তার ছবিটা তোলা হয়েছে, দেখো, রেডিও ব্যান্ডে, ইনফ্রারেড ব্যান্ডে, ভিজিবল লাইট, আলট্রাভায়োলেট, এক্স রে, গামা রে, বিভিন্ন ব্যান্ডে ছবি তোলা হয়েছে। প্রত্যেকটা ছবি দেখতে আলাদা কিন্তু একই জিনিস। তাহলে কি বোঝাচ্ছে? এই ছবিটা থেকে বোঝা যাচ্ছে যেমন ওই ক্র্যাব নেবুলার সেন্টারে একটা খুব স্ট্রং একটা গামা রে সোর্স আছে, যেন এটা একদম একদম ব্রাইট হোয়াইট হয়ে রয়েছে। এক্স রে সোর্সটাও দেখো শেপটা কিরকম, আলট্রাভায়োলেটের এটা শেপটা মেঘের মতো, ইনফ্রারেডটাও প্রায় সেরকম, একটুখানি শেপটা আলাদা রয়েছে। আর রেডিও ওয়েভটার কিন্তু অন্যরকম, এই ভিতরের দিকে তোমার রেডিও ওয়েভের যে সোর্সটা সেটা লাল রং দিয়ে দেখানো হয়েছে। আর এটা ভিজিবল, মানে খালি চোখে টেলিস্কোপে যদি ছবি তোলা হয় তাহলে এই ধরনের ছবি আসে। এবার এতক্ষণ আমরা যেগুলোর কথা বললাম সেগুলো সব ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের বিভিন্ন ব্যান্ড দিয়ে, বিভিন্ন ফ্রিকোয়েন্সি ব্যান্ড দিয়ে তোলা ছবি। এছাড়াও কিন্তু ছবি অন্যভাবেও তোলা যায়, যেমন সাউন্ড দিয়ে। সাউন্ডের আবার 3 রকম ভাগ আছে। অ্যাকাউস্টিক, যেটা আমরা কানে শুনি, সেটা হচ্ছে 20 থেকে 20,000 হার্জ। সুপারসোনিক, যেটা 20,000 হার্জের বেশি। আর সাবসোনিক, যেটা 20 হার্জের কম। ঠিক আছে, এই 3টে রেঞ্জেই কিন্তু ছবি তোলা হয়। এছাড়া ইলেকট্রনিক ইমেজেস আছে, এগুলো কি করে? এটা ইলেকট্রন মাইক্রোস্কোপেতে ইলেকট্রন বিম ইউজ করে ছবি তৈরি করে। আর তাছাড়া কম্পিউটারে দিয়ে ছবি তৈরি করা হয়, যেগুলোকে বলা হয় যে সিনথেটিক ইমেজেস, যেটা গ্রাফিক্স, কম্পিউটার গ্রাফিক্সে খুব করে, ফর মডেলিং অ্যান্ড ভিজুয়ালাইজেশন। এটা একটা ইউএসজি ছবি, এটা খুবই কমন একটা মেডিকেল টেস্ট, ইউএসজি আল্ট্রাসাউন্ড ইমেজিং। এটা তার ছবি, বেবি ইন মাদার্স উম্ব। এটা হচ্ছে একটা ইলেকট্রন মাইক্রোস্কোপের ছবি। হ্যাঁ, দেখো, কিছু ভাইরাসের ছবি, আর সেই ভাইরাসেরই কম্পিউটার জেনারেটেড ছবি। বুঝতেই পারছো, এগুলো করোনা ভাইরাসের ছবি। হ্যাঁ, অ্যাকচুয়ালি করোনা ভাইরাসের এরকম ছবি আমরা দেখতে অভ্যস্ত, কিন্তু এটা অ্যাকচুয়ালি কম্পিউটার জেনারেটেড। আসল যেগুলো ইলেকট্রন মাইক্রোস্কোপে যেগুলো দেখা যায় সেগুলো হচ্ছে এইরকম। তার স্পাইক গুলো আরো বাড়িয়ে দিয়েছে ওগুলোর ইম্পর্টেন্স বোঝানোর জন্য কম্পিউটার জেনারেটেড ইমেজে। এই হলো মোটামুটি আমাদের ফান্ডামেন্টালস অফ ইমেজ প্রসেসিং। এটা অ্যাকচুয়ালি পার্ট 1, এরপরে পার্ট 2 আছে। এরপরে আমি কিছু কোয়েশ্চেন দিয়ে রেখেছি, কিছু কুইজের কোয়েশ্চেন, হ্যাঁ, ট্রু ফলস, হ্যাঁ, তারপরে এমসিকিউ, আর কিছু এমনি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন গুলো যদি তোমরা ট্রাই করো, ডিসকাস করো, আনসার খুঁজে বার করো, তাহলে দেখবে তোমাদের টপিকটা অনেকটা তৈরি হয়ে যাবে। থ্যাংক ইউ।